সুধী দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয়ভিত্তিক অনুষ্ঠান এটিএন সংলাপে। আমাদের আজকের বিষয় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা এবং প্রাসঙ্গিক ভাবনা। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর নুরুল আমিন ব্যাপারী, রাজনৈতিক বিশ্লেষক। এছাড়াও আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট মাসুদ খন্দকার, সদস্য সচিব পাবনা জেলা বিএনপি এবং পাবনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক। এই অনুষ্ঠানটি ফেসবুক পেজে সরাসরি দেখতে ক্লিক করুন facebook.com/ATN বাংলা অনলাইনে। আমি প্রথমেই শুরু করব প্রফেসর নুরুল আমিন ব্যাপারী আপনাকে দিয়ে, যে আমরা জানি যে বহু পূর্বে প্রায় 13ই জুলাই 2023 সেই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি ওনার বক্তব্যের মধ্য দিয়ে প্রথমে বোধহয় 27 দফা চেয়েছিলেন, তারপর এটাকে পরিবর্তিত অবস্থায় 31 দফা, যেটা হচ্ছে রাষ্ট্র কাঠামোর যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে কেন্দ্র করে 31টা দফা দিয়েছেন। সেখানে আমরা বিভিন্ন ধরনের বিষয় অন্তর্ভুক্ত দেখতে পাই। পরপর 2 মেয়াদে নির্ধারণের কথা রয়েছে, প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের কথা রয়েছে, সেখানে আইনসভা উচ্চকক্ষের বিষয় রয়েছে, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসগুলোর পুনর্গঠনের বিষয় রয়েছে। বাংলাদেশের যে রাজনৈতিক চর্চা দীর্ঘকাল ধরে চলছে, এই ধরনের বিষয়টা কিন্তু আমরা কিছুটা কম দেখি। যেভাবে সামগ্রিক সব কিছুকে বিশ্লেষণ করে নির্বাচনমুখী একটা যাত্রায় যে দফাগুলো ওনারা দিয়েছেন, আপনি সার্বিকভাবে এই জায়গাটাকে কিভাবে বিশ্লেষণ করতে চান? থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে যে 31টি দফা উত্থাপন করেছেন জনাব তারেক রহমান সাহেব, এটা কিন্তু 27 দফা আপনি যেটা বললেন প্রথম ছিল, এবং বিএনপি এই দফাগুলো পেশ করার আগে তার সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছেন। মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা ঐক্যবদ্ধভাবে 15টি বছর আন্দোলন করেছে তাদের সাথে আলোচনা করার ফলে 27 দফা থেকে আরও 4টি দফা বাড়িয়ে 31টি দফা দেন। এখন আমি এটার সাথে যেহেতু আমরা অন্যভাবে একটু জড়িত রাজনৈতিকভাবে, সেহেতু আমি ওই আঙ্গিকে কিছু বলবো। এটা কিন্তু এমনভাবে তারা তৈরি করছেন, তাদের উপরে একটা প্রেশার ছিল পশ্চিমা দেশগুলোর, যে তোমরা বারবার এগুলি বলতেছো কাজগুলো ঠিক হচ্ছে না এবং তোমরা গণতান্ত্রিক প্রক্রিয়া কেন যাচ্ছ না। এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়ার জন্যই কিন্তু এবং পশ্চিমাদের সন্তুষ্ট করার জন্যই প্রকৃতপক্ষে এই দফাগুলো এমনভাবে এসেছে। এবং এটাকে আন্তরিকভাবে আমি বলবো খুব সুন্দর দফাগুলো। একটা আলোকিত সমাজ প্রতিষ্ঠা করার জন্য, এনলাইটেন্ড সোসাইটি যেটা, এটা প্রতিষ্ঠা করার জন্য এবং গণতন্ত্রকে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠা করার জন্য এবং সাথে ইনস্টিটিউশনগুলো যেন ফাংশন করতে পারে, ওই দৃষ্টিকোণ থেকে এটা দেওয়া হয়েছে। এখন আমরা যেহেতু এখানে বসে আলোচনা করতেছি, আমি যদি একটু চুলচেরা বিশ্লেষণ করি, আমরা দুজনেই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বেসিক্যালি, তাহলে ভিন্নভাবে একটু আমি আলোচনাটা করতে চাবো। অর্থাৎ আকাঙ্ক্ষা যদি থাকে ভালো কিছু করার, সেই দিকে কিন্তু দেখতে হবে যে আমি আমার এই সোসাইটিতে পশ্চিমা ধাঁচের ওই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো কি না। কারণ এই প্রসঙ্গে যদি আমি একটু আলোচনা করি, এই যে উদার গণতন্ত্র যেটা, বা আগে ব্যক্তির স্বাধীনতা, তারপরে যেটি আসলো এই গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলি প্রতিষ্ঠা করা, ডিসেন্ট্রালাইজেশন অফ পলিটিক্যাল পাওয়ার যেটা, এগুলো কিন্তু আমার দেশেরই একজন পণ্ডিত যিনি জন্মগ্রহণ করেছেন গ্রেট ব্রিটেনে, জীবনে বড় একটি সময় কাটিয়েছেন কিন্তু ভারতবর্ষে। তার নাম হচ্ছে জে.এস. মিল, জন স্টুয়ার্ট মিল। তার পিতা যখন দার্শনিক হিসাবে বক্তব্য রাখলেন যে রাষ্ট্রের করণীয় হচ্ছে ম্যাক্সিমাম
সুযোগগুলো ম্যাক্সিমাম জনগণকে দেওয়া উচিত, অধিকাংশ লোকের অধিকাংশ পরিমাণ শান্তি দেওয়া উচিত। তার পুত্র কিন্তু ভিন্নভাবে বিশ্লেষণ করলেন, বললেন যে না, দেখতে হবে গুণগত পরিবর্তনটি দেখতে হবে। হ্যাঁ, সুন্দরভাবে একটি উদাহরণ টানলেন তার পিতাকে লক্ষ্য করে, যে পিতা নাদুস নুদুস বোকার চেয়ে লিকলিকে সক্রেটিসরা অনেক শ্রেয়। কারণ লিকলিকে সক্রেটিসরা যখন সিদ্ধান্ত নিবে তখন সার্বিক জনগণের কল্যাণের জন্য, আর নাদুস নুদুস বোকারা যখন সিদ্ধান্ত নেবে নিজের স্বার্থের জন্য, অর্থাৎ গণতন্ত্রের গুণগত দিকটা তিনি উত্থাপন করলেন। আমি এই প্রসঙ্গে এই জন্য এখানে টানলাম, আরেকজন বিখ্যাত সমাজবিজ্ঞানী কার্ল মার্কস ভারতবর্ষে একদিন আসেননি, কিন্তু ভারতবর্ষ সম্পর্কে উনি লিখতে গিয়ে দুজনের লেখাকে উনি উল্লেখ করেছেন। একজন হচ্ছে জে.এস. মিল, আর একজন হচ্ছে ফ্রান্সিসকো বার্নিয়ার। সম্রাট শাহজাহানের সময় ডাক্তার হিসেবে ভারতবর্ষে এসেছিলেন। এই দুজনের লেখা থেকে উনি ভারতবর্ষ সম্পর্কে মন্তব্য করলেন, এবং এশিয়াটিক মুড অফ প্রোডাকশন নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি যেই বক্তব্যগুলো দিয়েছেন সংক্ষেপে আলোচনা করলে আমি এখানে দেখব, অর্থাৎ ওই বক্তব্যের কথা, ওই বক্তব্যটা আসলে শুরু হয়ে সুন্দর হয়ে যায়। অর্থাৎ আমার যে মুড অফ প্রোডাকশন এখানে হচ্ছে সামন্ততান্ত্রিক মুড অফ প্রোডাকশন। এই যে দেখেন, আমার নেতাকে কিন্তু সালাম দেয়, পায়ে ধরে, কত কিছু করে তার পদ পাওয়ার জন্য, কিন্তু পশ্চিমা দেশগুলোতে এখানে নেই। আর কি, ক্ষমতাটা হচ্ছে সেন্ট্রালাইজড, এককেন্দ্রিক ক্ষমতা, কিন্তু গণতন্ত্র হবে ডিসেন্ট্রালাইজেশন অফ পলিটিক্যাল পাওয়ার। ডিসেন্ট্রালাইজেশন অফ পলিটিক্যাল পাওয়ার না থাকলে তো গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। তারপর এই গণতন্ত্র প্রতিষ্ঠার আরেকটি বড় জিনিস হচ্ছে পুঁজি। আমার এই ব্যবস্থাটি হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা। তা আমি পুঁজিবাদী ব্যবস্থা যদি পুঁজির উপরে গুরুত্ব আরোপ না করি, তাহলে এই 31 দফা কি দেখবে আমার প্রতিষ্ঠা করতে পারবো না। সামন্ততান্ত্রিক অর্থ দিয়ে আমি পুঁজিবাদী ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে পারবো না। এই জন্য আমি তত্ত্বটা এখানে টানলাম। অর্থাৎ এ বিষয়ে আর 2-3টি সেমিনার হয়েছে এবং আমি খুব আনন্দিত ছিলাম যে না, আলোচনাগুলো ভালোই হয়েছে। এখন যেখানে হয়েছে, এই যে দেখেন, এখানে আপনার এখানে আছে ইনস্টিটিউশনগুলোকে কি করতে হবে, শক্তিশালী করতে হবে। এই 15টি বছরে কি আমাদের কোনো ইনস্টিটিউশন ছিল? ইনস্টিটিউশন কিন্তু গড়ে উঠতেছিল। আমার কনস্টিটিউশন কিন্তু কি 72 সালে কনস্টিটিউশন, এটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার এখানে এসেছে, কিন্তু একটি জিনিস কিন্তু এখানে আমার দেশের মালিকানা কিন্তু ছিল এই 20 কোটি জনগণের। সেই জনগণ কি তার মালিকানা পেয়েছে? পায়নি। আমার দেশের ইনস্টিটিউশন যেটা ছিল আইনসভা, বিচার বিভাগ, শাসন বিভাগ, সেটি আমরা কি দেখব, ওই একজনের হাতে চলে গেল। তাহলে ইনস্টিটিউশনগুলো ফাংশন করতে পারলো না। কনস্টিটিউশন সম্পর্কে ফাইনালের বক্তব্যটা দিয়ে যদি আমি এখানে বলি যে কনস্টিটিউশন ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ পাওয়ার রিলেশনশিপ ইন এ সোসাইটি। শাসনতন্ত্র হচ্ছে একটি সমাজের ক্ষমতা সম্পর্কিত আত্মজীবনী। অর্থাৎ আমার সমাজে কোন শ্রেণী আধিপত্য বিস্তার করে, শাসনতন্ত্র সবসময় তার কথা বলে। ওই 2500 বছর আগে আমি যদি সক্রেটিসের সেদিকে যাই, সক্রেটিস জাস্টিস সম্পর্কে যখন আলোচনা করেছে, শিষ্যদের যখন বলছে তোমরা তোমাদের মতামত দাও, তখন থাইসিমিকাস নামে একজন দার্শনিক, সক্রেটিসের ছাত্র, তিনি বলছিলেন, সক্রেটিস, জাস্টিস ইজ দ্য ইন্টারেস্ট অফ দ্য স্ট্রঙ্গার। জাস্টিস হচ্ছে সর্বশক্তিমানের স্বার্থ। তাহলে আমার আইনটা কি? ওই আইনই তো এখন জাস্টিস। কনস্টিটিউশন ইজ দ্য ইন্টারেস্ট অফ দ্য স্ট্রঙ্গার। যেই শ্রেণী শক্তিশালী ওই শ্রেণীর স্বার্থ রক্ষা করে। তাহলে আমার এখানে এই বিষয়টা দেখতে হবে। তার কারণ পলিটিক্যাল পার্টি অলওয়েজ সার্ভস দ্য ইন্টারেস্ট অফ এ পার্টিকুলার ক্লাস। 31 দফা যদি সঠিকভাবে ধরলাম বাস্তবায়িত হলো, তাহলে কি আপনার মনে হয় জনমানুষের যেই দাবি বা আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন ঘটবে? যদি বাস্তবায়িত হয়, ধীরে ধীরে যদি বাস্তবায়িত করতে পারেন, আমি বলবো সুন্দর হবে। জনগণের আকাঙ্ক্ষা মানে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা হবে। কিন্তু আমরা যেহেতু এখানে আলোচনা করতেছি, যেহেতু আমরা দুজনেই রাষ্ট্রবিজ্ঞানের, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র, আমরা একটু ওই জন্য আমি আলোচনাটা একটু বিশ্লেষণ ধর্মী নিয়ে আসছি। কারণ আমার প্রশ্ন হচ্ছে,
আসলে আমার যে জায়গাটা সেইটা আমার ঠিক করতে হবে, আমার পলিটিক্যাল ইকোনমিটা কি। জি আমি যদি পলিটিক্যাল ইকোনমিটাকে ডিটারমাইন না করি কোন দিকে যাবে, তাহলে আমি কিভাবে পারবো। একটু দেখেন, এই যে আমার দেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে বিদেশে চলে যাচ্ছে, এটা হচ্ছে কি আমরা কি দেখব। আর পুঁজিবাদী ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা কিন্তু এটা হয় না, কারণ ওই দেশে গণতন্ত্র ফাংশন করবে, এই 31 দফাটি ফাংশন করবে যেখানে পুঁজিপতিরা শক্তিশালী। ভারতে কেন গণতন্ত্র মোরাললেস টিকে রইলো? ওই যে টাটা, বিড়ালা, ডালমিয়ার মতো শক্তিশালী ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের দেশে তো লুটেরা পুঁজিপতি। একটা বিষয় আমরা খুব দীর্ঘ সময় ধরে ডিবেটটা শুনেছি, দেখেছি যে গণতন্ত্র না উন্নয়ন, কোনটা আমরা চাই। এটা 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 ইন্টারেস্টিং হচ্ছে কি, আপনি যদি সেই গ্লোরিয়াস রেভলিউশনের কথা চিন্তা করেন, ওখান থেকে যদি আসেন, তাহলে দেখা যাবে যে গণতন্ত্র কিন্তু বিকশিত হলো, সামন্ততন্ত্র যখন ভেঙে গেল, পুঁজির বিকাশ হলো, তারপরে আসবে। তাহলে পুঁজির সাথে, পুঁজিবাদের সাথে, উন্নয়নের সাথে গণতন্ত্র ওতপ্রোতভাবে জড়িত। এটা সহজভাবে আমরা বিশ্লেষণ করব। এখন যে আগে পরে এনে কি হচ্ছে, আগে পরে এনে নিজের স্বার্থ দেখতেছে, নিজের স্বার্থের উপরে নির্ভর করে আমাদের দেখি শাসকরা ওইটা চাপিয়ে দেয় জনগণের উপরে। যে প্রসঙ্গটাই যে আমরা দেখবো, এই গভর্নমেন্টটি যেটা দেখবো, আমাদের যে গভর্নমেন্টটি এখন আছেন, এই গভর্নমেন্টও কিন্তু একটা ক্রাইসিসে পড়ে যাবে। ক্রাইসিসে পড়ে যাবে কেন? তার কোনো পলিটিক্যাল পার্টি নাই। কারণ পলিটিক্যাল পার্টি না থাকলে কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট ধরে রাখা যায় না। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আইয়ুব খানের দশক যখন দেখব, পলিটিক্যাল পার্টি তার হাতে ছিল না, শক্তিশালী পার্টি, তিনি কিন্তু উন্নয়নটা ধরে রাখতে পারেননি। আরেকটা উদাহরণ আমি দিচ্ছি, ইরানের শাহ যখন বিদায় নিল অভ্যুত্থানের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে, তখন একজন সাংবাদিক বিদেশে তাকে প্রশ্ন করেছিল, আপনি একটা আধুনিক ইরানের আর্কিটেক্ট, কিন্তু এটা কিভাবে হলো? উনি বলছে, আমি খুব বোকামি করেছি, আমি ইকোনমিক ডেভেলপমেন্ট করেছি কিন্তু আমি পলিটিক্যাল ডেভেলপমেন্ট করতে পারি না। আমার কোনো ইনস্টিটিউশন ছিল না, পলিটিক্যাল পার্টি ছিল না, যার জন্য আমি ইনস্টিটিউশনটা ছিল না, ওই বিষয়ে ইকোনমিক ডেভেলপমেন্ট ধরে রাখতে পারি না। তাহলে আমি দেখবো এখানে ওই ইকোনমিক ডেভেলপমেন্টটাকে ধরে রাখার জন্য পলিটিক্যাল ইনস্টিটিউশন, পার্টিগুলি অপরিহার্য। এই দিকে যেতে হবে। আমরা একটু শুনতে চাচ্ছি সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ আপনার কাছে। আপনিও বেসিক্যালি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তো সেই ক্ষেত্র থেকে একটা জাস্ট ওভারভিউ, আপনি তো জানেন 31 দফাটা কি রয়েছে, যে আপনার দীর্ঘ অভিজ্ঞতা এবং রাষ্ট্রবিজ্ঞানের যেই লেন্স রয়েছে আপনার, সেই আঙ্গিকে আপনি সামগ্রিকভাবে এটাকে কীভাবে দেখছেন? খুব ইন্টারেস্টিং এই 31 দফা, কিন্তু এখানে একটা জিনিস খুব একটু তাকালেই বোঝা যায় যে প্রথমে কয়েকটি দফা আছে যেটা কতগুলো কাঠামোগত পরিবর্তনের কথা বলা হয়েছে, রাজনীতির বিভিন্ন কাঠামো যে আছে, রাজনৈতিক কাঠামোগুলো, এর বাইরে আর যা কিছু আছে সেগুলো কতগুলো সুন্দর উদ্দেশ্যের কথা বলা হয়েছে, সত্যিকারের প্রসেসের কথা কিছু নাই। একটু দেখলেই দেখা যাবে যে ওখানে কতগুলো লক্ষ্যের কথা বলা হয়েছে। তো এই লক্ষ্যগুলো কিন্তু যদি একটু জিজ্ঞেস করা হয়, প্রায় সব মানুষই যারা বাংলাদেশের উন্নতি নিয়ে চিন্তা করে সবাই এগুলোর সাথে মোটামুটি একমত হবে। দুই একটি বিষয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু সাধারণভাবে একমত হবে। যেমন বলা হয়েছে কৃষি পণ্যের বিপণনের কথা, কিভাবে সেটা করবে সেটার কোনো ব্যাপার এখানে কিন্তু নাই। সবাই অনেক বেশি গুরুত্বপূর্ণ, সবাই মনে করে যে কৃষি পণ্যের প্রপার বিপণন ব্যবস্থা করা দরকার, এটা সবাই স্বীকার করবে, কিন্তু কিভাবে করতে হবে সেটার কোনো এখানে ইয়ে নাই। আরেকটি বিষয় আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে রাজনৈতিক যে কাঠামোগুলোর পরিবর্তনের কথা বলা হয়েছে, সেগুলো কিন্তু কোনো রকমের আলাপ আলোচনার ভিত্তিতে বা কেন করা হচ্ছে সেই যুক্তিতর্কর ব্যাপার এখানে নেই। অবশ্য এখানে সেটার জায়গাও নেই, সেটাও আমি মনে করি, কিন্তু তারপরেও আরেকটু পরিষ্কার হওয়া উচিত ছিল। খালি কতগুলো কথা বলে গেলাম আমি, এটা কেন তৈরির সময় আমরা তো জানি যে টপ ডাউন অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ, সেটাই তো এখানে আমি সেই কথাতে যাচ্ছিলাম। নুরুল আমিন ব্যাপারীও যেটা বলছিলেন যে এটা মূলত কিছু প্রেসক্রিপশন ইনক্লুডিং দ্য ডিসকাশন, যাতে শুনতে ভালো শোনা যায় এরকম কতগুলো জিনিস, সত্যিকার অর্থে জনমানুষ কি চায় সেই জায়গাটা থেকে নিয়ে আসতে হয়তো আরো কিছু। এখানে যেটা আমি ধরে নিয়ে আসবো কেন এই সমস্যাটা হয়েছে, তার একটা বড় কারণ হচ্ছে যে আমরা যখন গণতন্ত্রের কথা বলি, সেই গণতন্ত্রটা আমরা বলতে চাই যে
রাজনৈতিক ইয়েতে আমাদের বা সারা দেশব্যাপী গণতন্ত্র হবে, কিন্তু আমার রাজনৈতিক দল যেটার থেকে আমি গণতন্ত্র প্রচার করছি সেটার মধ্যে কি গণতন্ত্র আছে? সেটার মধ্যে কি আমরা গণতন্ত্রের ইয়ে করছি, এক্সারসাইজ করছি? সেটা যদি না করি তাহলে আমরা গণতন্ত্রের সম্বন্ধে আমাদের ধারণাই নাই কীভাবে গণতন্ত্র এক্সারসাইজ করতে হয়। তো কীভাবে আমরা এইগুলো বললাম, কিন্তু এগুলো করবো কীভাবে? তো সুতরাং আমার মনে হয় সেটা একটা বড় দুর্বলতা আছে বেশিরভাগ আমার দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে। এই দুর্বলতাটা আছে, তারা গণতন্ত্রের কথা বলে কিন্তু তারা নিজেরা গণতন্ত্রের অনুশীলন করে না। তো সেই দুর্বলতা আছে এবং সেইটা এখানে পড়লেই বোঝা যায়। আরেকটি কথা আপনি প্রশ্ন করেছেন, গণতন্ত্র কী বা গণতন্ত্র এবং উন্নয়নের মধ্যে কোনটা বেছে নিব? এইখানে প্রশ্নের উত্তর কিন্তু আমি একটু অন্যভাবে দিতে চাই। সেটা হচ্ছে যে গণতন্ত্র আমরা এখানে যেটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে পশ্চিমা ধাঁচের গণতন্ত্রের কথা বলা হয়েছে, লিবারেল ডেমোক্রেসির কথা বলা হয়েছে, যেটা আমাদের বন্ধু নুরুল আমিন পাটোয়ারি বললেন, নুরুল ইসলাম পাটোয়ারি, নুরুল আমিন ব্যাপারী, সরি আমি ভুল করেছি। তো যাই হোক, তো এখানে গণতন্ত্র কিন্তু এক একজন এক একভাবে বোঝে। যেমন আপনি যদি একজন চীনাকে জিজ্ঞেস করেন বা চীনা একজন রাজনীতিবিদকে জিজ্ঞেস করেন যে তোমার দেশে কি গণতন্ত্র আছে না তোমরা সমাজতন্ত্র, বলে যে আমাদের দেশে সমাজতান্ত্রিক গণতন্ত্র আছে। এমন গণতন্ত্র, তারা গণতন্ত্র জিনিসটা তাহলে কি? যে আমেরিকান যে ডেফিনিশনটা আছে আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে আমরা যেটা তার নাম দিয়ে বলি, সেটা হচ্ছে গভর্নমেন্ট বাই দি পিপল, অফ দ্য পিপল, ফর দি পিপল। তো এখন এই জিনিসটা আপনি যদি অন্য এই রকমের কাঠামোগত ব্যবস্থা না করেও সেটা করা যায় কিনা, সেটার এক্সপেরিমেন্ট কিন্তু চীনারা করছে বা অন্যান্য দেশে করছে। সুতরাং গণতন্ত্র যে একরকম কাঠামোগত ইয়ে হবে সেটা কিন্তু নয়। সুতরাং সেইটা আমাদেরকে বুঝতে হবে। এক নম্বর, উন্নয়ন জিনিসটা কিন্তু আরও বেশি অনেক মানুষের মনের কাছাকাছি, কারণ এটা প্রতিদিন তাকে ইনফ্লুয়েন্স করে, তার শরীরে লাগে প্রতিদিন উন্নয়ন হওয়া বা না হওয়া, উন্নয়নের অভাব বা উন্নয়ন দুটোই তাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। তো সেই জন্যে, কারণ এই জন্য সবচেয়ে বড় কথা হলো সরকারের বড় কাজ হলো উন্নয়নের সহায়ক পরিবেশ তৈরি করা। নিজেরাও কিছু কিছু উন্নয়ন করতে পারেন, কিন্তু আসল কথা হলো উন্নয়ন সহায়ক পরিবেশ তৈরি করা। সেটা যে এরকম পশ্চিমা গণতন্ত্রে খালি হবে তা কিন্তু নয়। তো সেই জন্যে সেইটা আমাদের বুঝতে হবে যে আমরা উন্নয়নটা কিভাবে করব। এখন যেমন আমরা যদি এখনকার আমাদের পরিস্থিতি দেখি, সরকার বেশ কিছুদিন হয়ে গেল নতুন সরকার এসছে, তারাও কিন্তু তাদের এই ইয়েগুলো থেকে বের হয়ে আসতে পারছে না। আমাদের সেটা দেখে মনে হচ্ছে বড় কারণ কি হতে পারে? বড় ওই যে একটা জিনিস বললেন যে তাদের পিছনে রাজনৈতিক শক্তি, ওইরকম একটা যে সংগঠিত একটা রাজনৈতিক শক্তি সেটা নাই, যেটাকে পার্টি বলা হয়, রাজনৈতিক দল। আর তাছাড়া তাদের মধ্যে চিন্তাভাবনার যে ঐক্য, সেটারও আমার মনে হয় একটা অভাব আছে। কাউকে একটা নেতৃত্ব দিতে হবে এবং এটা বলতে হবে এবং এগুলো মানুষের সামনে নিয়ে আসতে হবে। আর তাছাড়া আমাদের যে পার্টিগুলো আছে, যাদের অভ্যাস আছে, যাদের এই ব্যাপারে অভিজ্ঞতা আছে, তাদেরকে যদি সাথে নেওয়ার একটা ভালো ব্যবস্থা করা যায়, তাহলেও কিন্তু এই যে ভ্যাকুয়ামটা আছে এটাকে একজন উপদেষ্টা যেমন ব্রিগেডিয়ার সাখাওয়াত, উনি উল্লেখ করেছেন যে আহতদের যে চিকিৎসা এটা এত সময় লাগছে, উনি দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করেছেন। তো কথাটা খুব পরিষ্কার, দুর্বল ব্যবস্থাপনা ওনারা নিজেরাই বলছেন, আমাদের বলার প্রয়োজন নাই। কিন্তু কথাটা হচ্ছে কি যে তারা কোনটা আগে করবেন, কোনটা পরে করবেন, এটা করবেন কি করবেন এই সিদ্ধান্তগুলোই তো এখনো পর্যন্ত নিতে পারেন নাই, প্রায়োরিটাইজ করতে পারেন নাই, অন্তত তাদের কথার থেকে তাই মনে হয়। যেমন প্রধান উপদেষ্টার মুখ থেকে, এখন কতটা সত্যি জানি না, আমরা খবরের কাগজ থেকে পড়ে বলছি যে উনি বলেছেন যে যদি লোকজন সংস্কার না চায় তাহলে আমরা ইলেকশন দিয়ে চলে যাব। জি, এই কথাটার মধ্যে এক ধরনের কি ইয়ে নাই, এক ধরনের যে আক্ষেপ যে উনি করতে পারছেন না। সুতরাং সব ঝট করে একটা মনে হলেই সেটা বলে ফেলতে হবে, এটাও আমি মনে করি না। তো সুতরাং এইরকম এখানে কিন্তু আমরা যেহেতু কথাটা বলছিলাম 31 দফার ভিত্তিতে, আমার মনে হয় ওইখানে যদি আমি ফেরত যাই যে 31 দফাতে অনেকগুলো ভালো ভালো কথা আছে এবং প্রায় বেশিরভাগ মানুষই এগুলোর সাথে একমত, কিন্তু কথাটা তো এইটা দিয়ে কাজ হবে না। একটু বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব, সম্প্রীতিমূলক রাষ্ট্র সত্তা, উইদিন দ্য ব্র্যাকেট রেইনবো নেশন, এবং জাতীয় সমন্বয় কমিশন, ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন। আমরা জানি যে রেইনবো নেশনের যে বিষয়টা এসছে সাউথ আফ্রিকা কেন্দ্রিক, ডেসমন্ড টুটো, এবং পরবর্তীতে এটা নেলসন ম্যান্ডেলা এগিয়ে নিয়েছেন, এবং সেখানে বিভিন্ন যে তাদের এখানে একটা জিনিস বুঝতে হবে যে দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি আর আমাদের পরিস্থিতি কিন্তু এক নয়। ওখানে কিন্তু জাতিগত অনেক ছোট 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 অনেক বিভাজন আছে, অনেক বিভাজন আছে, সেই জন্য এই কথাগুলো অনেক বেশি অন্য রকমের একটা অর্থ তৈরি করে। আমাদের এখানে কিন্তু বড় দাগে একটা হোমোজিনাস পপুলেশন, যদিও ধর্মীয়
পার্থক্য আছে, তারপরেও সাংস্কৃতিক বা নানান দিক থেকে আমরা মোটামুটি একটা জাতি। এবং অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তারা ছোট, তাদের দিকে যদি তাদের স্বার্থগুলো খেয়াল রেখে আমরা যদি আমাদের নিজেদেরগুলো চিন্তা করি তাহলে আমাদের খুব বেশি সমস্যায় পড়তে হয় না। কিন্তু সমস্যা যেখানে বলছেন যে রিকনসিলিয়েশন, সেটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের স্বাধীনতা যুদ্ধের পরে তো এই প্রশ্নটা ওঠার কথা, তো সেখানে খুব বড় বিভাজন তৈরি হয়েছিল। বেশিরভাগ লোক একদিকে ছিল যারা স্বাধীনতা যুদ্ধের পক্ষে, তারা সেখানে কোনো পার্থক্য নেই, কিন্তু অল্প কিছু লোক ছিল যারা স্বাধীনতা বিরোধী, যারা অকুপেশন ফোর্সকে সাহায্য করেছিল, তাদের সাথে সমন্বয় করাটা খুব সম্ভব না। কিন্তু যে ইয়ের কথা বললেন যে আপনি, দক্ষিণ আফ্রিকার কথা, তাদের পরিস্থিতি আর আমাদের পরিস্থিতি কিন্তু এক নয়, সুতরাং ঠিক এক ইয়েতে ধরা যায় না। আমরা ঘানার ক্ষেত্রে দেখেছিলাম যে তারা এরকম রিকনসিলিয়েশনের বিভিন্ন, কিন্তু তাদের নিজেরাই তো, তারা তো বাইরের কোনো অকুপেশন ফোর্সের সাথে আপনি কিভাবে রিকনসিলিয়েশন করেন, ব্যাপারটা বুঝতে হবে। যদিও কথাটা শুনতে ভালো শোনায়, এটা কি শুনতে ভালো শোনায়, কিন্তু ওই জায়গাটা কি করা সম্ভব ছিল কিনা যে উইদিন দ্য স্টেট রাজনৈতিক দলগুলোর মধ্যে, হ্যাঁ সেটাতে আমরা আসতে পারি। যে জায়গাগুলো যখন আমাদের যখন দেখলাম যে আমাদের স্বাধীনতার 53 বছর পরেও আমরা এক জায়গায় বিরাট একটা বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা একমত হতে পারছি না, তো সেইখানে একটা কিছু করা যায় কিনা, সেইখানে রিকনসিলিয়েশন করা যায় কিনা, বা একটা মিনিমাম ইয়ে করা যায় কিনা, যেসব ব্যাপারে অক্ষমত হতে পারে সেই জিনিসগুলোর ব্যাপারে একটা ডিবেট করা এবং সেটা নিয়ে আলাপ আলোচনা করা এবং সেটা নিয়ে বসে, সেটা কিন্তু ঠিক ওই যে ওখানে যে বিচারের মাধ্যমে হচ্ছে সেই জিনিসটা এখানে করা যায় না, অন্য একটা, এটা একটা আমার মনে হয় যে ওই প্রসেস মেকানিজমটা জানা খুব প্রয়োজন। যদি কোনো এক সময় যারা ইলেক্টেড হলো, তারা যদি অন্য যারা ইলেক্টেড হলো না তাদের সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করতে পারে, সেই জিনিসটা যদি করতে পারতো, যেমন এখন লোকে ভুল বোঝে, কিন্তু আমার কাছে মনে হয়েছে বলে আমি বলছি যে বাকশাল তৈরি করা হয়েছিল তখন কিন্তু এটা একটা জাতীয় সরকারের ফরম্যাট ছিল, যেমন সেটা কিন্তু লোকে ভুল বুঝেছে, ভুল বোঝানো হয়েছে যেইভাবে, কিন্তু উদ্দেশ্যটা ছিল তাই যে সবাইকে একসাথে নিয়ে আগানো, সেই জিনিসটাকে আমরা করতে দেই নাই, সেটা আমাদের দুর্বলতা। যাই হোক, তার ফলে এখন আমরা নতুন করে যখন জাতীয় সরকারের কথা ওঠে তখন ওই ভয়টা মানুষের মাথার মধ্যে আসতে পারে। তো যাই হোক, তবুও আমি মনে করি যে ওইটা হলো আমরা যে রিকনসিলিয়েশন আমাদের দরকার সেটা এইখানে, যে আমাদের বিভিন্ন রকমের কতগুলো ফান্ডামেন্টাল ঐক্যমত তৈরি করার দরকার, এবং সেটার জন্য আমাদের একটা যে ইয়ে হতে পারে আলোচনা, এবং যে আমরা যে সবাই সহমত হতে পারি কতগুলো বিষয়, সেই জিনিসের জন্য এক ধরনের একসাথে হওয়ার দরকার, এবং সেই একসাথে হওয়ার একটা প্ল্যাটফর্ম হতে পারে জাতীয় সরকার। জি, ধন্যবাদ জনাব অ্যাডভোকেট মাসুদ খন্দকার। আপনি জাতীয়তাবাদী দলের সাথে দীর্ঘদিন জড়িত রয়েছেন, আইন পেশার সাথেও রয়েছেন দীর্ঘদিন। এই যে 31 দফা, আমরা তো এটা শুনছি এবং বিভিন্ন মিডিয়াতে আসছে, জেলাগতভাবে আপনারা ঢাকার বাইরে থেকে এটাকে কিভাবে দেখছেন এবং আপনাদের প্রস্তুতি কি? ধন্যবাদ আপনাকে, উপস্থিত যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। আমি জেলায় রাজনীতি করি, জেলার একটি দলের প্রতিনিধিত্ব করি। জনাব তারেক রহমান সাহেব যখন এই জিনিসটার চিন্তা ভাবনা করেন, তখন আমরা যেটা দেখেছি যে তারেক রহমান সাহেব বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বলছে। শুধু তাই নয়, তিনি কিন্তু এই 64টা জেলাতেই প্রতিটা জেলার প্রত্যেক সেক্টর, প্রতিটা পেশাজীবীদের সঙ্গে, সাংবাদিক, শিক্ষক, সেখানে আইনজীবী, প্রকৌশলী, ডাক্তার, ব্যবসায়ী, যে যে সেক্টর আছে প্রত্যেক সেক্টরকে তিনি আমন্ত্রণ করছেন, এবং সেন্ট্রাল থেকে আমাদের নেতৃবৃন্দ আসছেন। এই 31 দফা তারা বর্ণনা করেছেন, সেখানে ব্যাখ্যা দিয়েছেন, এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের কাছ থেকে মতামত নিয়েছেন, বা বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন যারা লোক আছেন সমাজে, যারা নেতৃত্ব দিয়ে থাকেন, তাদের কাছ থেকে মতামত নিয়েছেন। আমি পাবনাতেও দেখেছি, পাবনাতেও আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ এসেছিলেন, জহিরুদ্দিন স্বপন সাহেব এসেছিলেন, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এসেছিলেন, এবং আমাদের এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সেখানে উপস্থিত হয়েছিল, এবং এই বিষয়গুলো নিয়ে তারা আলোকপাত করছে।
এবং এই আলোকপাতের দিকে তারা প্রত্যেককেই, এমন কেউ নাই যে এটাকে সাধুবাদ জানান। এবং তারেক রহমান সাহেব যে 31 দফাটা দিয়েছেন, এর মধ্যে কিছু দফা আছে যেই দফাগুলো সামগ্রিকভাবে সবাই চিন্তা করে, বা যে দফাগুলো আছে যে একটা সুন্দর ভোট হবে, একটা দেশপ্রেমিক পুলিশ আসবে, সাংবাদিকদের সুরক্ষা, শিশু নির্যাতন বন্ধ হবে, শ্রমিকদের ন্যায্য দাবি হবে, এটা কিন্তু কমন বিষয়। কিন্তু এই কমন বিষয়গুলোর মধ্যে কিছু আনকমন ম্যাটার রয়েছে, যেই জিনিসগুলো অনেকেই চিন্তা করেন, অনেকেই বা চিন্তা করেন না। কিন্তু তারেক রহমান সাহেব কিন্তু দেশের সাথে, জাতির সাথে, জনগণের সাথে এবং দেশকে একটি ভালো জায়গায় পৌঁছানোর লক্ষ্যে তিনি কিন্তু কিছু পরিবর্তন আনতে চায়, যেটা এক্সেপশনাল। যে বিষয়টা আমি বলবো যে প্রাইম মিনিস্টার 2বারের বেশি থাকতো, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা নাই। শেখ হাসিনা কিছুদিন আগেও 4বার। বাংলাদেশে একজন নেতা নেতৃত্ব দিবে, সেই যে সবকিছু জানেন, বোঝেন, বা তার মেধাই যে ব্যাপক এমনটা, অনেকেই আছে তার চেয়ে অন্য জায়গায় আছে, কিন্তু তার মেধা অনেক শার্প হতে পারে, চিন্তা চেতনা ভাবনা অনেক বেটার হতে পারে। তো একটা নেতৃত্ব যদি 2 বছর পরে চেঞ্জ হয়, আলটিমেটলি দেখা যাবে যে তার চিন্তা ভাবনার চিন্তা ভাবনার মধ্যে তফাৎ থাকে। সেক্ষেত্রে দেশ অবশ্যই একটা ভালো কিছু পাবে। কিন্তু একই নেতৃত্ব 5বার 6বার করে যদি চলে আসে, তাহলে তো দেশ তো একটা চিন্তা ভাবনার মধ্যেই থাকবে, ডেভেলপ কোনো কিছু সেখানে বিশেষভাবে আসবে বলে মনে হয়। একটা জায়গায় যেটা- আপনি যেহেতু আইন অঙ্গনের মানুষ, বিশেষভাবে একটা জায়গায় জোর দিচ্ছি, বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন এবং সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন। এই যে আমরা জানি যে বিচারপতিদের নিয়োগ আইনের ক্ষেত্রে অনেক সময় তো আমরা দেখছি যে যারা প্রফেশনালস ওখান থেকে অনেক বেশি আসছেন, যারা আবার একদম ক্যারিয়ার জুডিশিয়ারিতে রয়েছেন ওনাদের রিপ্রেজেন্টেশন খুবই কম। এছাড়াও আমরা লোয়ার জুডিশিয়ারিতে যেই সিস্টেম রয়েছে এবং আমাদের সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্টের যে জায়গাগুলো রয়েছে, আপনি এই অঙ্গনের মানুষ হিসেবে এটার কি কোনো রূপরেখা আপনারা পেয়েছেন, বা আপনাদের চিন্তা ভাবনাটা কীরকম? এইখানে কিন্তু তারেক রহমান সাহেব পরিষ্কার একটা জিনিস বলেছে, যে আমাদের এখন অধস্তন আদালতগুলো যেইগুলো সরকারের দ্বারা নিয়ন্ত্রিত, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে এই আদালতগুলো সরাসরি সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে চলে যাবে এবং এর জন্য আলাদা একটা সচিবালয় গঠন করা হবে। এবং তিনি এটাও বলেছেন যে সংবিধানের 95C অনুযায়ী বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অবশ্যই এখানে একটা রূপরেখা থাকবে, কাঠামো থাকবে, যেটা এখন নাই। বিচারপতি একজন নিয়োগ হবে, শুধুমাত্র একটা আছে যে 10 বছর হলে জি, সে বিচারপতি 10 বছর নিয়োগ হবে। অভিজ্ঞতা। কিন্তু অভিজ্ঞতা, কিন্তু বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে আরো কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে, তার শিক্ষাগত এখন যেমন একজন অন্য সাবজেক্ট থেকে মাস্টার্স কমপ্লিট করে এসে যে কোনো একটা ল কলেজ থেকে যদি সে ল পাস করে আইন পেশায় চলে যায়, তার লাইসেন্সটা যদি থাকে, সে বিচার। কিন্তু এইটা তো অবশ্যই হওয়া ঠিক না। অবশ্যই একটা যিনি বিচারপতি হবেন তাকে অবশ্যই লতে পড়তে হবে এবং অনার্স মাস্টার্স হওয়া একটা মিনিমাম তার একটা যোগ্য। একজন হায়ার কোর্টের বিচারপতি হবে, তিনি একটা জেলার নর্মাল কলেজ থেকে ল পাস করে তিনি সেখানে বসবেন, এটাও একটা অযোগ্যতা। তারপরে বিশেষ করে তার পেশাগত দক্ষতা, তিনি যে পেশাতে ছিলেন সেই পেশাতে তিনি ভূমিকাটা কেমন রেখেছেন, তিনি কোর্টে কেমন প্লিড করেছেন, কোর্টের কাছে তিনি অ্যাকসেপ্টেবল কিনা, এবং তিনি আইন কানুন সম্পর্কে কেমন জানেন। এছাড়াও ধরেন এই যে মাজদার হোসেন মামলার যে স্পিরিট ছিল, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ, এখনো তো আমরা দেখছি যে আপনাদের জুডিশিয়ারির অনেক কিছু এক্সিকিউটিভ থেকেই হয়, তার প্রমোশন থেকে শুরু করে অনেক কিছু শুধু হাইকোর্টে একটা অপিনিয়নের জন্য পাঠায়। হ্যাঁ, এইটা হয়। আমরা তো ওই জায়গাটা মুখে মুখে এসেছি, জাস্ট একটু হয়তো কাগজ কলমে আছে, কিন্তু আমরা তো এখনো পূর্ণাঙ্গ আসতে পারি নাই। এই জন্য তারেক রহমান সাহেব কিন্তু এটাকে সরাসরি বলেছেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে হবে, এবং অধস্তন আদালতের কথাও বলছে, সার্বিকভাবে এটা বলছে। তারেক রহমান সাহেব যে 31 দফা দিয়েছেন, এটা একটা পূর্ণাঙ্গ সুন্দর সুষ্ঠু দেশ পরিচালনার জন্য একদম 100% এটা একটা পারফেক্ট। এবং তারেক রহমান সাহেব আরেকটা বলেছেন, সংবিধানের 70 অনুচ্ছেদ সেটা কিন্তু
চেঞ্জ করতে হবে। এবং সেটা কি কারণে বলছেন? শুধু আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধনের বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তা প্রশ্ন ব্যতীত সকল জায়গায় সংসদ সদস্যরা তারা কিন্তু তাদের স্বাধীন মতামত ব্যক্ত করতে পারবেন। এটা তো হওয়া উচিত দেশের জন্য। এর চেয়ে ভালো কিছু আর কি থাকতে পারে? এবং আরেকটা বলেছেন উচ্চ কক্ষের ব্যাপার। এই উচ্চ কক্ষের ব্যাপারটা তো অবশ্যই যারা সংসদ সদস্য, যারা আইন প্রণয়ন করেন, তাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেইগুলো উচ্চ কক্ষে, যেখানে পেশাজীবীদের সমন্বয় থাকবে, জ্ঞানী গুণী ব্যক্তি, যারা বুদ্ধিজীবী, যারা বিভিন্ন সেক্টরে খুব অভিজ্ঞ, তারা এগুলো তো যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই না করলে তো এইগুলো তো হবে না। যেই কারণে তারেক রহমান সাহেব সার্বিক দিক বিচার বিবেচনা করে, এবং এই বিষয়টা বাংলাদেশের প্রতিটা জেলার ম্যাক্সিমাম পেশার লোকজন অ্যাকসেপ্ট করেছে। তারেক রহমান সাহেব কিন্তু দীর্ঘদিন এটা নিয়ে মিটিং করেছেন। উনি কিন্তু ঝট করে 31 দফা দেন নাই, তিনি সারা বাংলাদেশে মিটিং করেছেন এবং সারা বাংলাদেশে এটা নিয়ে আলাপ আলোচনা করার পর তিনি এটা দিয়েছেন। এবং এটা একটা পূর্ণাঙ্গ রূপরেখা, এবং যে রূপরেখায় আমরা সাধারণভাবে যেটা বলি মানবাধিকার, ন্যায় বিচার, সুশাসন, আইনের শাসন বা এটা করতে হবে, এইগুলোর বাইরে তিনি কিছু চেঞ্জ আনতে চেয়েছেন। মানে আমরা যেটা হয়তো বুঝতে পারবো বা এটা ইমপ্লিমেন্টেড হবে যে একাডেমিক জার্গনের বাইরেও এটার একটা বাস্তবায়িত হওয়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। তা আমরা আসবো আবার আপনার কাছে, প্রফেসর নুরুল আমিন ব্যাপারী, আপনার কাছে স্যার যেটা কয়েকটা জায়গা আমরা জানতে চাচ্ছি। যেমন এখানে আমরা দেখেছি যে একটা খুব নতুন ধরনের অন্তর্ভুক্তি, বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভায় উচ্চ কক্ষ প্রবর্তনের বিষয় আছে। আবার একই সাথে আছে, আমরা জানি যে আমাদের সংবিধানে অম্বার্সম্যানের কথা আছে সেই বহু পূর্ব থেকে, কোনোদিন সেটা আমরা শুনেছি কিন্তু অম্বার্সম্যান বলে কিছু দেখিনি। তা এই দুটো জায়গায় যদি প্রাথমিকভাবে একটু বলতেন। আসলে কি, ন্যায়পাল যেটা প্রতিষ্ঠা করবে এটা কিন্তু সবসময় বলছে আমাদের সরকার সবসময় বলছে, কিন্তু এটা প্রতিষ্ঠা করে নেয়, মুখে রেখেছে, আসলে কেউ আকাঙ্ক্ষা ইচ্ছা প্রকাশ করে নেয়। আর গত 15টি বছর তো আমরা দেখবো ধার কাছেও কল্পনা করা যায়নি। আর আপনি যেটা বলতেছেন দ্বিকক্ষ বিশিষ্ট, এখানে অবশ্য আমার কিছু বক্তব্য আছে। এটি বিষয়টি কিন্তু খুব ভালো। এখন এই দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্টে করতে চাবেন, সেখানে হচ্ছে আমার কিন্তু বর্তমান কনস্টিটিউশন ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট, এক কেন্দ্রিক বিশিষ্ট, যেটা সংবিধান চেঞ্জ না করে সংবিধান করতে হবে, এবং সেটা দেখতে ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্টে যাবে কিনা। ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্টে এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং একটি ব্যাপার। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট কিন্তু এক আঙ্গিক হয়েছে, প্রতিবেশী ভারতে কিন্তু অন্য আঙ্গিক হয়েছে। এখন আমি প্রসঙ্গে বলবো, আমার এখানে যদি ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্টে যেতে হয় তাহলে কি করতে হবে, কয়েকটা প্রদেশ বিভক্ত করতে হবে। কিন্তু আমি এটার সাথে ব্যক্তিগতভাবে আমার দেশের স্বার্থের জন্য আমি একমত না। কেন একমত না? হিল ট্যাক্সের বিষয়টা আছে। আরেকটি, আমার প্রতিবেশী এমন একটি রাষ্ট্র, ওই রাষ্ট্র ওই রকম একটি প্রতিবেশী রাষ্ট্র যদি থাকে, তারা শত্রুর কোনো প্রয়োজন না। এত সুন্দর একটি রাষ্ট্র, তার সাথে কিন্তু একটি প্রতিবেশীরও সম্পর্ক ভালো না। নেপালের সম্পর্ক ভালো না, মালদ্বীপের সম্পর্ক ভালো না, আর সৃষ্টির উষালগ্ন থেকে তো পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো না। আমাদের এখানে সম্পর্কটা ছিল কিভাবে 15টি বছর ছিল, এই দুটো সরকারের সাথে ছিল, একটি গভর্নমেন্টের সাথে অন্য গভর্নমেন্টের, পিপলস টু পিপলস হয় নাই। এখানে আমি বলবো, ওখানে দেখেন ফরেন পলিসি, যেটা ভাইয়া ভালো করে আরও আলোচনা করবেন, ওখানেও দেখেন কি ছিল। আমার কনস্টিটিউশনটি প্রথম যেটি হলো 72 সালে, সেটি কিন্তু ওয়ান পার্টি ডোমিনেটেড পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, ওয়ান পার্টি ডোমিনেটেড পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। ওই ইন্ডিয়ার মতো কংগ্রেস যেমন এক পার্টি ডোমিনেটেড ছিল, আমার কিন্তু অন্য বিদেশি পশ্চিমা দেশের মতো হয়নি। এই পরবর্তীতে আমরা দেখব 91 থেকে দুটো পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। ফলশ্রুতিতে কী হবে, আমি যে বিষয়টি আনতে চাচ্ছি সেই বিষয়টি হচ্ছে যে এমন একটি প্রতিবেশী থাকলে এই প্রতিবেশীটি কখনো আমাদের
সঠিকভাবে ভালোভাবে কল্যাণকর দিকে নিতে চাবে না, ওখান থেকে হচট খাবো, বারবারে কিন্তু হচট খাবো। তো সেই দিকে আমার মনে হয়, কারণ একটি প্রদেশ মনে করেন আপনি করে দিল চিরগাং হিল ট্রাক্স দিয়ে আশেপাশে কিছু অংশ দিয়ে, ওইখানে নাগাল্যান্ড মিজোরাম ওরা দিয়ে একটা এলোমেলো করতে পারে, তাহলে কি আমার এই অংশটুকু আসতে পরে হারিয়ে ফেলবো নাকি? সেটাও তো চিন্তা ভাবনা করতে হবে এই রাষ্ট্রনায়কদের, যাদের তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাই এই জেনারেশনের দিকে তাকিয়ে এই অভ্যুত্থানের আগেই কিন্তু উনি দিয়েছে এই বক্তব্যটি, এবং আমি খুবই ধন্যবাদ জানাই। সে অবশ্য আমাদের রাষ্ট্রবিজ্ঞানের সাবসিডিয়ারি ছাত্র ছিলেন তারেক রহমান সাহেব। হ্যাঁ, আমি খুব আমাদের ছাত্ররা বিভিন্ন জায়গায় যেতে পারলে দেশে প্রাইম মিনিস্টার হলে আমাদেরই খুশি, কিন্তু আমি ওই দিকে যাব না, কিন্তু যাবো হলে তার চিন্তা চেতনাটি ভালো, যারা নবীন তাদের দিকে তাকিয়ে। তো এই ক্ষেত্রে আবার আমি একটু দ্বিমত পোষণ করবো, এই যে আপনি দ্বিকক্ষ বিশিষ্ট, এটা প্রকৃতপক্ষে দেশের জন্য আবার সমস্যার সৃষ্টি করে কিনা। আর এই ৭০-এর যে অনুচ্ছেদটা ছিল, এটি একটি প্রশ্ন আছে কিনা, এটা কিন্তু হঠাৎ এখানে আসে নাই। পাকিস্তানের সময় যে আমরা যেটা দেখেছি, সকালে এক গভর্নমেন্ট, বিকালে এক গভর্নমেন্ট, দুপুরে এক গভর্নমেন্ট, এই পার্লামেন্ট মেম্বারদের কেনা বেচা হবে, বেচা কেনা হবে। আমার এখানে ওই যে কথাটা কিন্তু আমি বলছি যে জবাবদিহিতা নেই, যেহেতু আমি কি করি, আমি শাসন করি, কি হচ্ছে আমি শাসন ক্ষমতায় আসছি, কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট পশ্চিমা দেশে গণতন্ত্র তো শাসনের জন্য না, আমি কি জন্য আছি, আমি আসছি আমার যেই দায়িত্বটি পালন করার জন্য। ওই দায়িত্ব পালন করার সেন্টিমেন্ট যদি গড়ে ওঠে, গণতান্ত্রিক পরিবেশ যদি গড়ে ওঠে, গণতান্ত্রিক যে ধারাটা মূল্যবোধ যদি গড়ে ওঠে, তাহলে কিন্তু ধীরে ধীরে গড়ে উঠবে। যেমন করে প্রশ্নটা ছিল ভাইয়া সুন্দর বাবা, আমি ভাইয়াই বলবো, আমার বড় 2 বছর সিনিয়র রাষ্ট্রবিজ্ঞানে সুন্দরভাবে বলছে, গণতন্ত্র কিন্তু পার্টির মধ্যে থাকতে হবে না, পরিবারের মধ্যে থাকতে হবে। আমি ব্যক্তি, আমার মধ্যে গণতন্ত্র আছে কিনা, সমালোচনা, আত্মসমালোচনা থাকতে হবে। বায়ু ব্যতীত যেমন একজন মানুষ জীবিত থাকতে পারে না, একটি পার্টি সমালোচনা, আত্মসমালোচনা ব্যতীত বিকশিত হতে পারে না। তাহলে আমার এই পার্টির মধ্যে আমি সমালোচনা, কালচারটা গড়ে, পলিটিক্যাল কালচারটা, পশ্চিমা কালচার গড়ে উঠছে কিনা, এখানে আমি যেটা দেখবো, সবাই কিন্তু ও ধরনের কথা, কিন্তু বললে তো হবে না, আমার কালচারটা গড়ে উঠতে হবে। স্তুতি বাক্যের জোয়ারে তো আমাদের অনেক কিছুই পরিবর্তন হয়ে গেল বা যাচ্ছে। আরেকটা বিষয়, যে আপনি তো রাষ্ট্রবিজ্ঞানী, প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বশাসিত, মানে লোকাল সেলফ গভর্নমেন্টের কথা বলছে, ও ক্ষমতাবান করা। এখন আপনি তো অবশ্যই জানেন যে আমাদের লোকাল গভর্নমেন্টের কি অবস্থা, সেখানে সেলফ গভর্নমেন্ট করতে হলে তার নিজের বাজেট দিয়ে চলা। আমাদের সিটি কর্পোরেশন সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হচ্ছে গভর্নমেন্ট সাবসিডির উপর, কেন্দ্র থেকে। এই অবস্থায় কতটা সম্ভব যে আমাদের এই লোকাল সেলফ গভর্নমেন্ট মডেল? এখান থেকে জনাব তারেক রহমান সাহেব যেটা দিয়েছেন, বিএনপি থেকে যেটা, বা অন্যান্য 63টি দল যেটা ঐক্যমত পোষণ করছে, ভালো একটা আকাঙ্ক্ষা নিয়ে তারা শুরু করছে। হ্যাঁ, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেটা আমরা দেখব, সেটা কিন্তু সম্ভব না। লোকাল গভর্নমেন্টের যে অবস্থা, লোকাল সেলফ গভর্নমেন্টের যে অবস্থা হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে প্রকৃতপক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে স্থানীয় সরকারটাকে শক্তিশালী করার কোনো বিকল্প, এটা কোনো বিকল্প নাই। আপনি নিচ থেকে যদি তৈরি না করেন, তাহলে হঠাৎ করে উপর থেকে চাপিয়ে দিলে তো গণতন্ত্র আসবে না। এই দফাগুলো সবচেয়ে সুন্দর, কিন্তু আমার মনে হচ্ছে এই দফাগুলো বাস্তবায়ন করার সময় সমস্যার সম্মুখীন হবে, একটার পর একটা সমস্যার সম্মুখীন হবে। এজন্যই আমি যে কথা বারবার বলি, আমি যেহেতু আমরা পলিটিক্যাল ইকোনমির ছাত্র, তো এই জন্য বারবার বলি পলিটিক্যাল ইকোনমিটা একটু ভালোভাবে দেখতে হবে। আমার দেশের সম্পদ যেটা বলে, কেন্দ্র থেকে তো টাকা দিবে, কেন্দ্র টাকা পাবে কোথায়? লুটপাট করে নিয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা যদি লুটপাট করে, ক্রনিক ক্যাপিটালিজম ডেভেলপ করলে সেখানে গণতন্ত্র ডেভেলপ করতে পারে না, লুটেরা পুঁজিপতি পারে না। ইভেন জিয়াউর রহমানের সময় দেখেন, তো ওখানে কিন্তু জিয়াউর রহমান লুটেরা পুঁজিপতিদের কিন্তু বেশি প্রশ্রয় দেননি। যে সমস্ত মেধাবী, যে সমস্ত শিল্পপতিদের দিয়েছেন, তারা কি করছেন? লুটেরা ছিল না। আমি একটি গল্প করবো এখানে, সত্যি গল্প না, সত্যি ঘটনা। আওয়ামী লীগ যখন 1956 সালে রাষ্ট্রীয় ক্ষমতায়, তখন ইস্পাহানি কিন্তু আওয়ামী লীগকে পার্টি হিসাবে অর্থনৈতিক ফিনান্স করতো। এটা গণতান্ত্রিক দেশে আছে। তাই ইস্পাহানি মাওলানা ভাসানীর সাথে দেখা করার জন্য, মাওলানা ভাসানী আওয়ামী মুসলিম লীগের সভাপতি, টাঙ্গাইলে চলে গিয়েছেন। মাওলানা ভাসানী
সকালে নাস্তা করতেছে, এই সময় ইস্পাহানি হাজির। তো মাওলানা ভাসানী গুণ ছিল, যেখান থেকে আসতো প্রথমেই বলতো কি খাবার, খাও, নাস্তা করো। তো বলো ইস্পাহানি নাস্তা করছো? বলো হুজুর করে না, বসো নাস্তা করো। তো নাস্তা করার সময় ইস্পাহানি বলল, হুজুর আমি একটা স্বপ্ন দেখছি। তুমি কি জন্য আসছো? বলো ওই স্বপ্নটা বাস্তবায়িত করার জন্য। কি স্বপ্ন? যে আমি স্বপ্ন দেখেছি যে আমি একটা বিরাট মসজিদ দিয়েছি, ওই মসজিদটার নাম রাখছি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মসজিদ। তা মাওলানা ভাসানী কি সুন্দরভাবে প্রশ্ন করলে, ইস্পাহানি তুমি এত টাকা খরচ করতে পারবা? বল হুজুর কত টাকা? তো 100 কোটি টাকা। আলহামদুলিল্লাহ। বল ইস্পাহানি আরো একটু বাড়া যাও, 200 কোটি টাকা। বল হুজুর আলহামদুলিল্লাহ। 500 কোটি টাকা। হুজুর আলহামদুলিল্লাহ। ইস্পাহানিকে খেপে গেলেন ইস্পাহানি মাওলানা ভাসানী, খামোশ, তুমি এত টাকা কোথায় পেলাও? মাওলানা ভাসানী প্রশ্ন, এত টাকা তুমি কোথায় পেলাও? তুমি কি বিদেশের বাণিজ্য করে বিদেশি জনগণকে ঠকায়ে হ্যাঁ এখানে এত টাকা লাভ করেছো? ইস্পাহানি বলল, হুজুর না, আমি আমার দেশের জনগণের টাকাটা নিয়ে আমি এত টাকা তৈরি করেছি। তখন মাওলানা ভাসানী বললেন যে এই যে জনগণের টাকা জনগণকে ঠকিয়ে এত টাকা তুমি ইনকাম করছো, ওই মসজিদে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। এখানে দেখেন মাওলানা ভাসানী ইনডাইরেক্টলি কিন্তু পলিটিক্যাল মেসেজ দিয়ে দিল, অর্থাৎ পুঁজির বিকশিত হবে, ন্যাশনাল বুর্জুয়াজি প্রয়োজন হবে। জাতীয় বুর্জুয়াজি ব্যতীত কখনো কোনো সময় গণতন্ত্র ইগালিটেরিয়ান সোসাইটির ভেরি গুড কনসেপ্টটাকে নিয়ে আসতে হবে, কখনো হয় না। এটা কিন্তু মাওলানা ভাসানী মেসেজ দিল ওই গল্পের আলোচনার মধ্যেই। কিন্তু আমি দেখবো আমার দেশে এখনো জাতীয় বুর্জুয়াজি হয় না। এই যে সালমানুর রহমান, যাকে দরবেশ বাবুকে নিয়ে আমরা আলাপ করতেছি, এদেশের ইকোনমিটাকে শেষ করে দিয়েছে। চট্টগ্রামের এস আলম সাহেব, তিনি হঠাৎ করে আবির্ভাব হয়েছেন, প্রচুর টাকা নিয়ে বিদেশে চলে গেছে। আজিজ খান সাহেব প্রচুর টাকা নিয়ে গেছে। তাহলে আমার দেশের গরিব মানুষের টাকাগুলি যদি তুমি নিয়ে যাও, তাহলে পুঁজির মানুষের সামন্ত প্রভু, সেই পাকিস্তানের 22 পরিবার, সেই এস আলম, সেই বুর্জুয়া অর্থনীতির মধ্যে আমরা ঘুরপাক আছে। যে আমার প্রশ্ন, সেটা যদি ডেভেলপ করতে হবে, যে ডেভেলপমেন্টের প্রক্রিয়া শুরু করতে হবে এবং পরবর্তী পর্যায়ে এই ধাপে ধাপে এগুলো অগ্রসর হতে হবে। ধন্যবাদ আপনাকে জনাব মুন্সি ফয়েজ আহমেদ। আলোচনাটা আমরা এবার একটু দেশের বাইরে নিয়ে যেতে চাচ্ছি, আন্তর্জাতিক অঙ্গনে। এই 31 দফাতেই রয়েছে জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন। খুব জটিল একটা বিষয়। আমাদের এখানে আপনি দীর্ঘদিন চায়নাতে ছিলেন অ্যাম্বাসেডর হিসেবে। এই যে আমাদের বিআরআই প্রজেক্ট, আমাদের এই ইন্দো প্যাসিফিক রিজিয়নে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ক্ষমতাধর অনেকেরই খুব ক্লোজ, ভারতের একটা দৌরাত্ম্য রয়েছে, চায়না, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে ভূ রাজনীতিতে বাংলাদেশের একটা অবস্থান, আবার আমাদের এই যে রেমিটেন্সের সাথে মধ্যপ্রাচ্যের যে সংযোগ, সেখানে আমরা একসময় অনেক বিধিনিষেধও আরোপ করতে দেখেছি। এছাড়াও আমাদের এই যে গার্মেন্টস নির্ভর যে অর্থনীতি রয়েছে, সেখানে আবার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে এই যে সামগ্রিক পরিবেশ পরিস্থিতি, সেখানে আপনি আগামী দিনের যেই সরকারি হোক না কেন বৈদেশিক নীতির ক্ষেত্রে দিক নির্দেশনা বা আপনার পরামর্শটা কি? এখানে যে কথাটা বলা হয়েছে এটা একটা স্বতঃসিদ্ধ বিষয়। আজকের জন্য না, বা এই সরকারের জন্য না, বা অন্য কোনো সরকারের জন্য, সবার জন্য এটা স্বতঃসিদ্ধ যে যে কোনো দেশের বৈদেশিক নীতি পরিচালিত হয় জাতীয় স্বার্থে। সুতরাং সেই কথাটাই তো এখানে লেখা হয়েছে। সুতরাং কিন্তু সেটা কিভাবে করা হবে সেই জিনিসটা তো আর এখানে বিশ্লেষণ করা হয় নাই। তো সেখানে একটু জিনিস বুঝতে হবে আমাদের, যে আমাদের বিভিন্ন দেশের সাথে যে সম্পর্ক হয়, সেই সম্পর্কগুলো একেবারে সমান সমান হয় না। কেমন এক একজনের সাথে আমাদের স্বার্থ এক এক রকম, তাদের স্বার্থ আমাদের সাথে এক এক রকম। সেই সব বিষয় চিন্তা করে এবং তাদের শক্তি আমাদের শক্তি সব কিছু মিলিয়ে একটা মিথস্ক্রিয়া তৈরি হয় এবং তার ফলে এক জায়গায় যে আমরা দাঁড়াই। আমরা মনে করি যে এটার একটা ভারসাম্য বলতে হবে, অনেকে মনে করেন যে ভারসাম্য থাকতে হবে, ব্যালেন্স হতে হবে। আমি মনে করি ব্যালেন্স বলে কোনো কিছু নাই, যে একটা আগের থেকে আমরা ঠিক করে নিই এইখানে যে আমরা এদের সাথে এতটুকু, ওদের সাথে অতটুকু, সুতরাং এই জায়গায় একটা ব্যালেন্স হবে। এরকম করে কিন্তু বৈদেশিক সম্পর্কগুলো হয় না। সেটা হয় কি, আমাদের জাতীয় স্বার্থে বিভিন্ন দেশের সাথে আমরা সম্পর্কগুলোকে গড়ে তুলি, তাদের সাথে বিভিন্ন প্রকল্পে আমরা সহযোগিতা মূলক সম্পর্ক তৈরি করি এবং তার ফলে এক এক সময় এক এক রকম এক এক জায়গায় সেই
ইয়েটা কি বলা যায় ভারসাম্যটা বিন্দুটা এসে দাঁড়ায়। এই যে ভারত এবং চায়না, যেটা আমরা লাস্ট গভর্নমেন্টও দেখেছি, একটা সময় পর্যন্ত তারা যে কোনোভাবে একটা ব্যালেন্স আমরা যেটা একটু শুনতাম বা দেখতাম। এখন আমাদের আগামী যেই সরকারই হোক না কেন এই জায়গাটাকে তাদেরকে ওই জিনিসটাই আবার ফলো করতে হবে, এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমি একটা জিনিস বলি সবসময়, আগেও বলেছি এখনও বলি, সেটা হচ্ছে যে আমাদের যে নীতি আছে সবার সাথে বন্ধুত্ব, বর্তমান সরকারও কিন্তু ওই কথাটাই বলেছেন, সবার সাথে বন্ধুত্ব, সমতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, সমতার ভিত্তিতে। ওরা অন্য কথাটা বলে নাই, কারোর সাথে বৈরিতা নয়, এই কথাটি বলেন নাই, কিন্তু ব্যাপারটা তো তাই, কেমন? এবং সেইখানেই যে সেইটা যদি আমরা ঠিক মতন অনুসরণ করতে পারি তাহলে আমাদের সমস্যা কমে যাবে। এটা কঠিন জিনিস। তো সেইখানে আমাদের সবার সাথে যেমন সম্পর্ক ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সেখানে কতগুলো দেশ আছে যাদের গুরুত্ব অন্য দেশের চেয়ে বেশি। এটা সবাই আমরা স্বীকার করব। 3টে দেশকে আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার মানে এই না যে অন্য দেশগুলো একেবারে খুব কম গুরুত্বপূর্ণ, তা নয়, কাছাকাছি, কিন্তু ঠিক এক লেভেলের না। তো সেই 3টা দেশ কোনটা? ভারত 1 নম্বর, 2 নম্বর, এটা কিন্তু ওই ক্রম অনুযায়ী নয়, কিন্তু আমি প্রথমে ভারতের নাম করলাম। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, এবং এক একজন এক এক কারণে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছি। যেমন ভারত আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন? আমার চতুষ্পার্শ্বে ভারত আমাকে বেষ্টন করে আছে। চতুষ্পার্শ্ব কেন বললাম? বঙ্গোপসাগরটাও তাদের প্রভাব এলাকা, তারা ইচ্ছা করলে ওখানে আমাদের যে কোনো সময় কষ্ট দিতে পারে, তাই না? সুতরাং এইটাও চতুষ্পার্শ্বে তারা আমাদের বেষ্টন করে আছে, সুতরাং আমাদের তাদের সাথে একটা বিশেষ ব্যাপার। আর কিন্তু ওই একই কারণে আমরাও তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের নিরাপত্তার জন্য, কারণ আমরা তার পেটের ভেতরে অবস্থান করছি। আমার পেটের মধ্যে যদি কোনো সমস্যা তৈরি হয়, পেটে ব্যথা হয়, তো সেটা সারা শরীরের উপরে প্রভাব বিস্তার করে। সুতরাং এই যে এটা কিন্তু একটা মিউচুয়াল, একটা পারস্পরিক কি বলা যায়, নির্ভরতার জায়গা তৈরি করে, এবং সেটা আমাদের মনে রাখতে হবে, সেটা সরে যাবে না, কারণ আমাদের তো প্রতিবেশীকে তো আমরা পরিবর্তন করতে পারবো না। সুতরাং তাদের সাথে একটা ভালো একটা ওয়ার্কিং সম্পর্ক আমাদের থাকতে হবে। আমাদের নিরাপত্তার সাথে, এই যে ধরেন সার্কেল কথা আমাদের ওখানে যাব, কিন্তু প্রথমে আমি মুদ্রা কথাটা বলি। নিরাপত্তার জন্য আমাদের, যেহেতু চারদিকে ওরা বেষ্টন করেছে, আমরা ওদের পেটের মধ্যে আছি, ওয়েব দেশেরই নিরাপত্তার জন্য আমাদের অত্যন্ত ভালো একটা সম্পর্ক থাকা খুব জরুরি। নিরাপত্তা এটা এখন সেটা কি কিন্তু তারপরে ট্রেড গ্যাপকে মেনে নিও না, তাদের সাথে ট্রেড গ্যাপের কথাটা পরে আনি, কিন্তু তাদের সাথে ট্রেডটাও, আমাদের ইকোনমিক যে আদান প্রদান, সেটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই গুরুত্বটা অন্য কোনো দেশ ওটা শেয়ার করতে পারে না, বা ওটা কাছাকাছি আসে। আবার এই যখন ভারতের সাথে আমাদের সম্পর্কটা মোটামুটি ভালো থাকে, নিশ্চয়তা থাকে একটা, যে না প্রতিদিনে আমাদের শঙ্কা নাই যে একটা কিছু ঘটনা ঘটবে। তাছাড়া আন্তর্জাতিক আইনগুলো মোটামুটি এখন একটা ভালো অবস্থানে আছে, যার জন্য আমরা একটা নিশ্চয়তা বোধ করি যে আমরা নিরাপদ, দৈনিকভাবে আমরা নিরাপদ। সুতরাং আমরা আরো এখন বেশি জোর দিতে পারি কিসের উপরে? আমাদের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়, জাতীয় স্বার্থের 3টে গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলছি। 1 নম্বর হলো নিরাপত্তা এবং সার্বভৌমত্ব, দ্বিতীয় হচ্ছে আর্থসামাজিক উন্নয়ন। তো আমরা সেটার উপরে এখন বেশি সময় দিতে পারছি, গুরুত্ব দিতে পারছি। কিন্তু সেইখানে চীন আমাদেরকে যতটা দিতে পারবে, চীনের কাছ থেকে আমরা যতটা সাহায্য পেতে পারি, সেটা কিন্তু আর কোনো দেশ এককভাবে দিতে পারবে না। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রও পারবে না, ভারতও পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অর্থনৈতিকভাবে আমাদের খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের সবচেয়ে বড় একক এক্সপোর্ট ডেস্টিনেশন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আমার কাছে ওই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ না। আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্র এই কারণে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ কিন্তু সক্রিয়। হ্যাঁ, আমরা বলি বাংলাদেশ পাঞ্চেস অ্যাবাভ ইটস ওয়েট ইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। সেইটা আমরা কেমনে করি? আমরা যেমন ধরেন জলবায়ুর প্রশ্নে, সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রশ্নে, আন্তর্জাতিক বাণিজ্যের প্রশ্নে, তারপরে হিউম্যান রাইটসের প্রশ্নে, যে যত রকমের, তারপরে অভিবাসনের প্রশ্নে, যত রকমের এইসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, তাতে যত ডায়ালগ আছে, সবখানে আমরা অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে থাকি। এবং বেশিরভাগ ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে কিন্তু আমাদের অবস্থান একেবারে আলাদা, প্রায় একটু আমাদের সময় শেষের দিকে না। কিন্তু এই কথাটা খালি শেষ করি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে, আমরা যা কিছু বলি করি, যে সক্রিয়তা, সেটাকে বাধা দেয় না, তারা আমাদেরকে সহ্য করে, এবং সেই জন্য আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে করতে পারি, এবং তার ফলে আমাদের বহির্বিশ্বে আমাদের ইমেজ সেটা খুব বাড়ে। সেটা আমাদের হলো তৃতীয়। 1 মিনিটে যদি আমাদের একটু আপাতত ধারণা দেন, এই যে
প্রধান উপদেষ্টা বলছেন যে উনি সার্ককে শক্তিশালী করতে চান। আপনি জানেন যে সার্ক কেন আজকে এই অবস্থায়। আবার পাকিস্তানও চাচ্ছে আমাদের সাথে এই পরিবর্তিত পরিস্থিতিতে, তার আগেও চেয়েছে সম্পর্ককে উন্নয়ন করতে, কিন্তু আবার সার্বিক দক্ষিণ এশিয়ার চিত্র তো আপনার কাছে আপনি জানেনই। এই ক্ষেত্রে পাকিস্তানের সাথে এটা আমাদের কে কি সম্পর্ক, প্রধান উপদেষ্টা কি উদ্দেশ্যে এটা বলছেন সেটা আমাদের একটু চিন্তা করা দরকার। জি। কারণ যদি সার্কের কথা আমরা বলি তাহলে কি ভারতকে বাদ দিয়ে করতে পারবেন? কিন্তু আমরা যদি ভারতকে ঠেস দেওয়ার জন্য সার্ককে ইয়ে করতে চাই তাহলে আমাদের একটা ভুল হবে, স্টার্টিং অন দি রং ফুট। আর এখানে বরং আমি অন্যভাবে দেখি, আমি বলি যে আমরা মনে করি ভারত এখানে সবচেয়ে বড় দেশ, তার একটা লিডারশিপ ইয়েতে ক্লেম আছে রিজিওনালি অ্যান্ড গ্লোবালি, কিন্তু she has to prove that she is a capable leader, সেটা সবাইকে নিয়ে যে আগাতে পারে সেটা প্রমাণ করা, এবং সেটার জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম কি, সেটা হলো সার্ক। সে যদি সার্কটাকে নিয়ে এগিয়ে যেতে পারে সত্যিকারভাবে সবাইকে নিয়ে, তাহলে না সে প্রমাণ করলো যে সে লিডারশিপ দিতে পারবে, তখন তো আমরা তাকে লিডার হিসেবে মেনে নিতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু সে লিডারশিপ চায়, কিন্তু লিডার হওয়ার জন্য যে দরকার যেটা করা সেটা তো সে করছে না। সে নেইবারদের সাথে, সে বলছে নেইবারহুড ফার্স্ট। সেখানে আমি একদিন প্রশ্ন করেছিলাম, নেইবারহুড ফার্স্ট মানে কি নেইবারদের স্বার্থ দেখা নাকি নেইবারদের আগে পিটানো? তো সুতরাং সেইটা আমার মনে হয় আমার বন্ধুদের সেটা চিন্তা করে দেখা উচিত, এবং সেটা যখন ঠিক হবে আমাদেরও দায়িত্ব আছে, তারা একলা দায়ী নয়, আমাদেরও দায়িত্ব আছে। আমরা কথায় কথায় যদি ভারত খেদাও বলি তাহলে কিন্তু সম্পর্কটা ভালো হবে না। আমরা আসবো আবার আপনার কাছে। অ্যাডভোকেট মাসুদ খন্দকার, আপনি তো যেহেতু কেন্দ্র থেকে বা আমাদের রাজধানী থেকে অনেক দূরে রয়েছেন, সেই জায়গার অবস্থাটা দেখছেন, এবং যেহেতু আপনি জেলার অনেক কিছুর সাথে সংশ্লিষ্ট, এই যে আমরা দেখছি যে কৃষকের উৎপাদন ও বিপণন, হ্যাঁ, তো এখানে আমরা জানি যে আমাদের এখনকার যে অবস্থাটা, এই যে আপনার মধ্যস্বত্বভোগী এবং আমাদের এই যে প্রাইস হাইক, কৃষক উৎপাদিত পণ্যের যথার্থ মূল্যও পায় না। তো সেখানে আপনাদের নতুন ধরনের কোনো চিন্তাভাবনা বা প্রক্রিয়াগত কিছু ওয়াকিবহল কিনা আপনারা? এছাড়াও ধরেন সার্বজনীন চিকিৎসা বা সবার জন্য স্বাস্থ্য, এগুলো দিস থিংস আর ভেরি গুড টার্মস অ্যান্ড একাডেমিক জার্গন, সবই ঠিক আছে, সব কিছুই এটা আমরা আশাবাদী জায়গাগুলো হবে, কিন্তু প্রক্রিয়াগত জায়গায় আপনাদের কোনো চিন্তা ভাবনা বা উদ্যোগ রয়েছে কিনা? এই ব্যাপারে তো জনাব তারেক রহমান সাহেব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, তিনি এই ব্যাপারে যথেষ্ট চিন্তাশীল, এবং এ ব্যাপারে কিভাবে ডেভেলপ করা যায় সেটা উনি অবশ্যই মাথায় রেখেছেন। যে কারণে 31 দফার মধ্যে কিন্তু একটা দফা আছে যে সবার জন্য স্বাস্থ্য এবং বিনা চিকিৎসায় কারো মৃত্যু নয়। এই যে সবার জন্য স্বাস্থ্য এবং বিনা চিকিৎসায় কারো মৃত্যু নয়, তার মানে বোঝা যাচ্ছে যে জনাব তারেক রহমান সাহেব এই বিষয়টা তিনি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছেন, এবং আমার দেশের জনগণ যাতে সবার স্বাস্থ্য সুরক্ষা থাকে এবং চিকিৎসাবিহীন অবস্থায় যাতে কেউ মৃত্যুবরণ করতে না পারে, সেই জন্য তিনি সচেতন। এখন এইটার প্রক্রিয়াগত দিক যে আমরা কিভাবে এটা নিশ্চিত করব, সেইটার ব্যাখ্যা এখানে বিশদভাবে নাই, কিন্তু এই বিষয়গুলো যদি দেশের জনগণ অ্যাকসেপ্ট করে, বা আমরা যেহেতু 64 জেলায় এই নিয়ে, আমার পাবনাতে প্রায় 500 লোক উপস্থিত ছিল, যেহেতু অ্যাকসেপ্ট করেছে, আমার বিশ্বাস তারেক রহমান সাহেব যদি আগামী দিনে ইনশাল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হতে পারে, তখন তিনি অবশ্যই এইগুলো যে কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগুলো ইমপ্লিমেন্ট করবে। এবং কৃষি ক্ষেত্রেও সেম ম্যাটার, যেটা আমাদের প্রান্তিকরা যেটা করছে, আর মাঝে এইটা নিয়ে এসে যে মধ্যস্বত্ব ভোক্তি যারা ভোগী আছে, তারা এইটার এই গ্যাপে তারা যে জনগণের কাছে উচ্চ মূল্যে এটা যে বিক্রয় করছে, সে ব্যাপারেও তার একটা সুনির্দিষ্ট একটা চিন্তা ভাবনা আছে, যেটার মাধ্যমে সেটা যাতে কৃষকরা তার ন্যায্য মূল্যটা পায় এবং জনগণও যাতে তাদের ক্রয়ের সাধ্যের মধ্যে জিনিসগুলো ক্রয় করতে পারে, সেটাও তার চিন্তা ভাবনার মধ্যে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা জানতে চাচ্ছি, আপনি তো পাবনায় যেহেতু অবস্থান করছেন, এই যে পাবনার পরিস্থিতি যদি আমরা জানতে চাই, আমরা তো সব জায়গায় আমাদের রাজধানীতে এক ধরনের পরিবেশ দেখি, তা পাবনার মানুষের স্পিরিট বা চিন্তা ভাবনা যদি দেখি, ওনারা কি খুব বেশি সংস্কারমুখী এখন, না নির্বাচনমুখী, কি পরিস্থিতি রয়েছে সেখানে? না, পাবনার জনগণ আগাগোড়াই পাবনাতে একটু বিএনপির জনগণ বেশি, বা জামাতও এখানে আছে বেশ।
তো যেই কারণে বিএনপি এবং জামাত যখন এখানে একত্রিত, তখন এখানে অন্য দলের সংখ্যা সমর্থক এমনিতেই কম। সেই ক্ষেত্রে পাবনার জনগণ এখন নির্বাচন চায়। তারা চায় যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, এবং এরা নিঃসন্দেহে বিশ্বাস করে যে এখানে ধানের শীষের বিজয় হবে, এবং সেই বিজয়ের পর যে সরকার আসবে সেই সরকার নিঃসন্দেহে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত করবে, এবং এই 31 দফাকে তারা প্রতিফলিত করবে। পাবনার জনগণ আসলে এখন নির্বাচন মুখী। তারা চায় যে এই সরকার একটা রোডম্যাপের মধ্য দিয়ে বা তার নির্বাচনটাকে করতে যে সংস্কারটা প্রয়োজন, একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করার জন্য। জি, আমরা দেখেছি যে আজকেও 10 জনের নাম রাষ্ট্রপতির কাছে গেছে। কালকেই হয়তো খুব সহসায় রাষ্ট্রপতি হয়তো নির্বাচন কমিশনে যারা যোগদান করবেন তাদের নাম ঘোষণা করবেন। তা আমরা একদম শেষের দিকে চলে এসেছি। প্রফেসর ডক্টর নুরুল আমিন ব্যাপারী, আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি। এই যে আমরা দীর্ঘ সময়টা আলোচনা করছি, খুব হেভি, মানে ভারী, অনেক কথা, অনেক কিছু। এখন পরিস্থিতি পরবর্তীতে এমন হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা যে আবার আগের মতো পরিস্থিতিতে আমরা রয়েছি। যেমন এখানে দেখেন, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা। আবার রয়েছে যে কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে এখানে বেকার ভাতা প্রবর্তন, দিস অ্যান্ড দ্যাট, দেয়ার সো মেনি থিংস। ওই পর্যায়ে আবার আমরা ক্রিটিসিজমের জায়গায় যাওয়ার সুযোগ হয়ে যায় কিনা, আপনি কি মনে করছেন? আসলে আপনি যে প্রশ্নটা করলেন, এটা যেখানে যে দফাগুলো আসছে বা যে কথাগুলো এখানে উঠে আসছে, এটা আসল উদ্দেশ্য হচ্ছে একটি কল্যাণমূলক রাষ্ট্র করা। একটি কল্যাণমূলক রাষ্ট্রের মধ্যে কিন্তু এগুলো আছে। আপনি মনে করেন স্বাস্থ্য সেবার কথা বলেন, তারপরে রাষ্ট্রের সকল নাগরিক এই সুযোগ সুবিধাটা পাবে। এখানে আপনি যেটা বললেন, এটা আমরা আলোচনা করেছি ভাইয়ের সাথে। আমরা যা আলোচনা শুরুর আগে আমরা কিছু করেছি, এই যে আমাদের বাজার ব্যবস্থা যেটা দেখেন, এটা একটি একদম হসপস হয়েতে আছে, জগাখিচুড়ির অবস্থা আছে। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় জনাব তারেক রহমান সাহেব ভবিষ্যতে নিতে পারেন, এই গভর্নমেন্ট এখন থেকে শুরু করতে পারেন, এই যে যারা উৎপাদক, প্রডিউসিং ক্লাস এবং কনজিউমার যারা, এদের সাথে একটা সমন্বয় সাধন কিভাবে করা যায়, এটা মানে পশ্চিমবঙ্গে আছে সমবায় পদ্ধতির মাধ্যমে। আমি যদি সব জায়গায় এটা আমি আমার প্রতিবেশীকে দিয়ে উদাহরণ দিলাম, তার কারণ ওই আমার এই জিনিসটা উত্তরবঙ্গে দেখেন খুব সস্তা, কিন্তু অথচ ঢাকা আস্তে আস্তে এটা 3-4 গুণ দাম। পৃথিবীর কোনো দেশে এত ডিফারেন্স এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দেশের সাধারণ কৃষক। তাহলে কি হচ্ছে, এটা যদি যারা সমন্বয় সাধন যদি করতে পারে, তাহলে ওই যে প্রডিউসিং ক্লাস যিনি, তিনিও লাভবান হবে একদম। আর আমার এখানে যারা আছেন, আমরা কনজিউমার যারা লাভবান হবে, এই দিকে আসবে। আর যেটা আপনি বলতেছেন, যেটা আমরা এখানে আলোচনা করতেছি, এটা সবগুলো দফাই কিন্তু ভালো দফা। এখন প্রশ্ন হচ্ছে এই দফাগুলো বাস্তবায়ন করবে কিভাবে সেটি। আর আমি সংক্ষেপে 1 মিনিটে বলে দিচ্ছি ভাইয়া, পাবনা থেকে যেটা বললেন, আমি বলবো বিএনপি জামাত সখ্যতামূলক সম্পর্ক রেখে করবে। আমার মনে হয় ও পথে কিন্তু হাঁটতেছে না, কারণ জামাত কিন্তু মাঝে মাঝে ভিন্ন কথা বলতেছে, সংস্কারের প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করতেছে, নির্বাচনের দিকে তিনি কিন্তু বেশি গুরুত্ব আরোপ করতেছে না, যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেন নির্বাচনটা দেন। আর জামাত কিন্তু আবার একটু অন্য দিকে যাচ্ছে। আরেকটা কথা আপনি দেখবেন, জামাত কখন কি করে বসে এটা জামাতই ভালো জানে। তার কারণ জামাত একটা অ্যালার্মিং নিউজ দিছে কি, যে আমরা এক জালেমের পরে আরেক জালেম ক্ষমতা আসবে, এটা আমরা চাই না। ইটস এ ভেরি অ্যালার্মিং নিউজ। এই প্রশ্ন হবে, এবং সেখানে দেখতে হবে যে জামাত কি প্রকৃতপক্ষে আপনাদের সাথে থাকবে, বিএনপির সাথে থাকবে, না ইসলামিক দলগুলো নিয়ে আবার একটা ঐক্যবদ্ধ কিছু করবে, সেই দিকেও সবার লক্ষ্য রাখা উচিত হবে। জি, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শুধু দর্শক মণ্ডলী, আমরা দীর্ঘ সময় এই 31 দফা, প্রাসঙ্গিক ভাবনা এবং বর্তমান পরিস্থিতি সব কিছু নিয়ে আলোচনা করলাম। খুব চমৎকারভাবে এগুলো অ্যাকুমুলেট করা হয়েছে, এখানে নিয়ে আসা হয়েছে, এবং আমাদের আলোচকরা বিস্তৃতভাবে আলোচনা করেছেন।
আমরা চাই যে এই জিনিসগুলোর বাস্তবায়নের অন্তত পদক্ষেপগুলো শুরু হোক, এবং যারা বিভিন্ন ক্ষেত্রে পেশাজীবী রয়েছেন, থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন, সকলের সমন্বয়ে যদি রাজনৈতিক সরকার এসে মূলতভাবে এই জায়গাগুলোকে কাজের ধারাটা শুরু করে, হয়তো দীর্ঘ সময় প্রয়োজন হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট যদি যাত্রাটা শুরু হয়, তাহলে হয়তো আমরা যে সোনার বাংলাদেশ গড়ার প্রক্রিয়া রয়েছে বা আমরা যেরকম বাংলাদেশ দেখতে চাই সেই পথে যাত্রাটা অন্তত শুরু হবে। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি।